বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়, ব্যবসায় পরিচিতি। অধ্যায়ের শিরোনাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রথম অধ্যায়ের ব্যবসা পরিচিতির প্রথম লেকচারে আমরা শিল্প পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরের অংশগুলো নিয়ে। পরের অংশগুলোর মধ্যে কি রয়েছে? শিল্পর পর হচ্ছে বাণিজ্য, যাকে বলা হয় কমার্স। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টন শাখা হিসেবে চিহ্নিত করা হয়। বাণিজ্য কি? ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রীর বন্টন শাখা, মানে যার মাধ্যমে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রীগুলো বন্টন করা হয়, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। এটা হচ্ছে আমাদের বাণিজ্যের সংজ্ঞা। আমি আবারও বলছি, ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। মানে হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পে যে ধরনের কাঁচামালগুলো দরকার হয় তা কী করে সংগ্রহ করে ভোক্তাদের উৎপাদকের নিকট পৌঁছাতে হবে, এবং সেগুলো উৎপাদক বা শিল্প মালিকরা কী করবে? প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে ভোক্তাদের নিকট পৌঁছাবে। এই যাবতীয় কার্যাবলীকে কি বলে? বাণিজ্য বলে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, স্থানগত, ঝুঁকিগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। যে আমরা পণ্যদ্রব্যগুলো উৎপাদনের পরে যেই সমস্যাগুলো হয় বা উৎপাদন করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, এগুলো কি এখানে দেয়া আছে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যর বিভিন্ন অঙ্গ, যেমন পরিবহনের মাধ্যমে কি হয়? পণ্য দেখা যায় এক স্থান থেকে কী করা হয়? অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। গুদামজাতকরণ মানে হচ্ছে এক সিজনের পণ্য, এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করা যায় গুদামজাতকরণের মাধ্যমে। ব্যাংকিং কি? ব্যাংকিং হচ্ছে আমাদের যেই অর্থগত, মানে কি মূলধন, তারপরে যেই টাকা, এই সমস্যাগুলো কি করে সমাধান করে। বীমা, এখানে আমাদের কি রয়েছে? ঝুঁকি রয়েছে। একটি প্রতিষ্ঠানে কি ঝুঁকি? পণ্য নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, চুরি হতে পারে। এই ঝুঁকিগুলো দূর করার জন্য কি রয়েছে? বীমা। তারপরে রয়েছে বিপণন ও বিজ্ঞাপন। বিপণন ও বিজ্ঞাপন কি করে থাকে? পণ্যদ্রব্য বিক্রয় এবং প্রচারণা করে থাকে ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিককালে ব্যবসা টু ব্যবসা বা বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। বাণিজ্যকে কি বলা হয়? ব্যবসা টু ব্যবসা বা বিজনেস টু বিজনেস। এই বাণিজ্যের এই অংশটুকু তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে। তারপরে দেখো কি রয়েছে? বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ। এই যে আমরা পূর্ববর্তী যে পেজে পড়লাম যে আমাদের অর্থগত, স্থানগত, ঝুঁকিগত এই সমস্যা বা বাধাগুলো রয়েছে, এগুলো কিভাবে বাণিজ্য কী করে? দূরীকরণ করে। বলছে ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা কি কি? সত্যগত। কিভাবে এটার সমাধান করা হয়? পণ্য বিনিময়। সত্যগত বাধা কি? পণ্য বিনিময় মানে কি? মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। স্থানগত, পরিবহন, স্থানগত বাধা দূর করে, যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কী দরকার? পরিবহন ব্যবস্থার দরকার। তারপরে রয়েছে সময়গত। এই সময়গত বাধা দূর করা হয় কিভাবে? গুদামজাতকরণের মাধ্যমে। যে আমরা কি শীতকালীন সবজিটা গ্রীষ্মকালে ব্যবহার করব, সেই সবজিটাকে কি করা হয়? কোল্ড স্টোরেজ যেটাকে আমরা বলি বা গুদামজাতকরণ করা হয়।
অর্থগত, যে একটি প্রতিষ্ঠানে পণ্য তৈরি করতে গেলে তাদের কি অর্থগত বাধার সম্মুখীন হতে হয়। এই অর্থগত বাধা দূরীকরণ করা যায় কিসের মাধ্যমে? ব্যাংকিংয়ের মাধ্যমে। তারপর হচ্ছে ঝুঁকিগত, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, যে আমাদের কি পণ্য নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই সংক্রান্ত যাবতীয় ঝুঁকিগত বাধা দূর করা হয় কিসের মাধ্যমে? বীমা করার মাধ্যমে। তথ্যগত, তথ্য কি? যে বাজারে একটি নতুন পণ্য আসবে, এখন তার ভোক্তারা এই পণ্যটা সম্পর্কে, পণ্যের গুণাগুণ, পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে কিভাবে জানবে? বিজ্ঞাপনের মাধ্যমে। এই জন্য বলা হয় বিজ্ঞাপন কি করে? তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল আমাদের বাণিজ্য। আমরা ব্যবসার আওতা পড়েছিলাম তিনটি, কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন গেল বাণিজ্য। এখন আলোচনা করব প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা কি? ডিরেক্ট সার্ভিস। মানে কি? এখানে তুমি কোনো পণ্য উৎপাদন করা হবে না, কিন্তু মানুষকে সেবাদান করার মাধ্যমে কি করা হবে? অর্থ উপার্জন করা হবে। যেমন এখানে বলেছে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। যেমন ডাক্তার কি করে? আমাদেরকে সেবা দেয়, তার বিনিময়ে সে কি করে? অর্থ উপার্জন করে। তারপর রয়েছে উকিল। উকিল কি, আমরা যদি প্রশ্ন করি উকিল কি কোনো পণ্য বিক্রি করে? না। উকিল কি তার মক্কেল বা তার আসামির হয়ে কি করে? মামলা লড়ে বা মামলা কি করে? পরিচালনা করে। এর মাধ্যমে সে কি করে? অর্থ উপার্জন করে। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। এখন আসছে আমরা ব্যবসায়ের পরিবেশ, যে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে গেলে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা ব্যবসাটি টিকে থাকার জন্য কী ধরনের পরিবেশ দরকার তা আলোচনা করা হয়েছে এই অংশে। ব্যবসায় পরিবেশ বা বিজনেস এনভায়রনমেন্ট। পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। মানে কি? আমরা দেখি এক এক অঞ্চলের মানুষের কি জীবনধারা বা বৈশিষ্ট্য এক এক ধরনের হয়। তো এই বৈশিষ্ট্য বা জীবনধারার উপর ভিত্তি করে কি এক এক অঞ্চলে এক এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। মানে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনে এই বৈশিষ্ট্যগুলো কী করে? বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকে। যেমন তোমরা যদি খেয়াল করো, যে দেখবে আমাদের যে পুরাতন বা আগে থেকে যে বড় বড় বাণিজ্যিক শহরগুলো রয়েছে বা বাণিজ্য কেন্দ্রগুলো রয়েছে, সবগুলো কি নদীর আশেপাশে বেষ্টিত। ঠিক আছে? কেন? কারণ আগের দিনে কি হতো? নৌপথে পণ্য আনা নেওয়া করতে কি হতো? সুবিধা হতো। সেই কারণে কি এই প্রতিষ্ঠানগুলো বা বাণিজ্যিক শহরগুলো বা বাণিজ্য নগরগুলো কি আমাদের নদী বা সমুদ্র আশেপাশে হয়ে থাকে। যেমন নিচের একটি চিত্র দেখতে পেয়েছ, চট্টগ্রাম সমুদ্র বন্দর। তারপরে বলেছে, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি, অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। ব্যবসায়িক পরিবেশ কি? যে প্রাকৃতিক পরিবেশ, যেমন ভূপ্রকৃতি আছে, এটা জলবায়ু, নদ নদী, এগুলো কি প্রাকৃতিক পরিবেশ। আবার কি অপ্রাকৃতিক কোনগুলো? যেগুলো মনুষ্য সৃষ্ট। এই উপাদানগুলো দ্বারা ব্যবসায়ী সংগঠন যখন গঠন হবে, পরিচালনা হবে ইত্যাদি, কি তাকে কি বলবো আমরা? ব্যবসায়িক পরিবেশ বলবো। বলছে কোনো স্থানে ব্যবসা ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের
উপর। এটা আমরা সবাই ভালো করে জানি যে ব্যবসায় পরিবেশের উন্নতিটা কী নির্ভর করে, ব্যবসায় পরিবেশের উপর। তারপরেতে দেখাই কি রয়েছে আমাদের, যেমন দেখো বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কয়টি? 6টি। কি কি? প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট; অর্থনৈতিক পরিবেশ, ইকোনমিক এনভায়রনমেন্ট; রাজনৈতিক পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্ট; সামাজিক পরিবেশ, সোশিয়াল এনভায়রনমেন্ট; আইনগত পরিবেশ, লিগ্যাল এনভায়রনমেন্ট; প্রযুক্তিগত পরিবেশ, টেকনিক্যাল এনভায়রনমেন্ট। এখন এই পরিবেশগুলো আমরা যে 6টা পেলাম, এই 6টার মধ্যে কি রয়েছে, আরও অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যেমন প্রাকৃতিক পরিবেশে কী কী বিষয় থাকবে, অর্থনৈতিক পরিবেশে কী কী বিষয় থাকবে ইত্যাদি। এমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চার্ট বা টেবিল লক্ষ্য করেছ যা তোমাদের বইয়ে রয়েছে, যে ব্যবসায়িক পরিবেশ। এই ব্যবসায়িক পরিবেশকে দেখো প্রধানত প্রথম কি করেছে, 6টি ভাগে ভাগ করেছে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এখন এই প্রত্যেকটা পরিবেশের মধ্যে কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার নিচে আবার কি চিত্র আকারে তারা দিয়ে দিয়েছে। যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি রয়েছে এখানে? 4টি। কী কী? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। পরীক্ষায় আসতে পারে যে ভূমি কোন পরিবেশের অন্তর্গত? প্রাকৃতিক পরিবেশ। তারপরও রয়েছে অর্থনৈতিক পরিবেশ, সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। পরীক্ষায় আসতে পারে মূলধন কোন পরিবেশের অন্তর্গত? তারপরে সামাজিক পরিবেশ, যেমন সামাজিক পরিবেশ কি মানে কি একটি সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে বা কোন কোন বিষয়গুলো নিয়ে গড়ে ওঠে। জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয় যে প্রত্যেকটা তোমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে কোনটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত। আসতে পারে ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্গত। প্রশ্নগুলো এইভাবে হয়। তো ঐতিহ্য হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। এরপর রয়েছে আমাদের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের উপাদান কোনগুলো? সরকার, সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের উপাদানগুলো কোনগুলো? বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের মধ্যে রয়েছে প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যে চার্টটা তোমরা দেখতে পেয়েছ তোমাদের বইয়ে আছে, এই চার্টটা তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে এই চার্টটি খুব ভালোভাবে পড়তে হবে। অনেক সময় পরীক্ষায় আসে যে রাজনৈতিক পরিবেশের 4টি উপাদানের নাম লিখো, সামাজিক পরিবেশের 4টি উপাদানের নাম লিখো। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা পরিবেশের যে উপাদানগুলো আছে আলাদা আলাদাভাবে পড়তে হবে, মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ কি বলেছে? বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কি দেশ? উন্নয়নশীল দেশ। কি নির্ভর? কৃষি নির্ভর। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসা তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতিবছর বেড়েই চলেছে। এককালে এ অঞ্চল ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই যে বাংলাদেশের মসলিন কাপড় আমরা যেটা বলি, বা আমরা সোনারগাঁ জাদুঘরে গেলে কি দেখতে পাই মসলিন কাপড়, এটা কি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবং চট্টগ্রামের কি ছিল? জাহাজ নির্মাণ শিল্প। এই দুটোর কারণে কি সারা বিশ্বে দুটো অঞ্চলের নাম ছড়িয়ে পড়ে।
সোনারগাঁও এবং এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এই তথ্যটা মনে রাখবে। আমাদের দেশ চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এদেশে বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ শরণাতীতকাল পূর্ব থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে এদেশে আগমন করেন। বাণিজ্য বিষয়ে তখন এ অঞ্চলের শ্রীবৃদ্ধি এতদূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন। তো পর্তুগিজরা কখন এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন? খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে। তারা সপ্তগ্রামকে পোর্টো পিকিওনো বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্র্যান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। উল্লেখ্য, বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও কি বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। তো বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য কোন নদীর আর কোন খালের মাধ্যমে চলত? ভাগীরথী নদী ও সরস্বতী খাল। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজ এ দেশে নির্মিত হতো। চৈনিক পরিব্রাজক মাহুয়ান লিখেছেন যে এদেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। এই তথ্যটা মনে রাখবে তোমরা, যে এই চট্টগ্রামের জাহাজগুলো পছন্দ করার কারণে যে রোমের সম্রাট আলেকজান্দ্রিয়া সে কি ওই তাদের নিজেদের ডকইয়ার্ড ছেড়ে তারা কি করতো, চট্টগ্রাম থেকে কি করতো, জাহাজ তৈরি করে নিয়ে যেত। চট্টগ্রামের হালি শহর পতেঙ্গায় দেশীয় শিল্পীর কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। ওই সকল কারখানা তখন হাতুড়ির ঠকঠক শব্দে সবসময় মুখরিত থাকত। এদেশের সওদাগরেরা তখন শতাধিক জাহাজের মালিক ছিলেন। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। তার মানে কি, তার পরবর্তীতে তারা তাদের ঐতিহ্য বৈশিষ্ট্য হারাতে শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটুকু তোমরা পড়লে, এই অংশটুকু থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তাই তোমরা খুবই ভালো করে এই অংশটুকু আরও মনোযোগ দিয়ে বাসায় পড়বে। যদি কারো কোনো বিষয় সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তোমরা প্রশ্ন করবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাসায় লেখাপড়া করবে। আসসালামু আলাইকুম।